গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আনন্দবাজার পত্রিকার উদ্যোগে শহর কি বলছে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের বিষয়, মৃত্যুদণ্ডই কি ধর্ষণের সমাধান। আমি প্রথমেই আমাদের যে অতিথিরা এসেছেন এবং যে বক্তা মণ্ডলী রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার ঠিক উল্টো দিকে বসেছেন বুদ্ধদেব মুখোপাধ্যায়। 1 বছর আগে কলকাতা পুলিশের ডিসি সাউথ 2 হিসেবে অবসর নিয়েছেন। কর্মজীবনে কলকাতার গুরুত্বপূর্ণ বিভিন্ন থানাতে উনি ওসির দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞ পুলিশকর্তা এবং কোনো মানুষের পরিচয় তো একরৈখিক হয় না। একটা জিনিস একটু জানিয়ে রাখি, অনেকেই হয়তো জানেন বুদ্ধদেবদা কিন্তু কবি। উনি গৌতম ভরদ্বাজ নামে নিয়মিত প্রথম সারির সমস্ত পত্রপত্রিকাতে কবিতা লিখে থাকেন। এরপরেই পরিচয় করাবো রুচিরা গোস্বামীর সঙ্গে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের অধ্যাপক। উনি অধ্যাপনার পাশাপাশি উনি একদিকে যেমন আইন এবং সমাজতত্ত্বের যোগ নিয়ে পড়ান, তেমনি উনি একজন নারী অধিকার রক্ষাকর্মী। আমাদের সঙ্গে আরও রয়েছেন পারমিতা থান্ডার। পারমিতা আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের একজন জুনিয়র ডাক্তার, পিজিটি 3য় বর্ষ। গত 1.5 মাস ধরে আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিভাবে গোটা সমাজের আন্দোলন হয়ে উঠেছে। পারমিতা তাঁদেরই একজন। আর আমার পাশে বসে আছেন শাহিনা জাভেদ। শাহিনা রাজাবাজার অঞ্চলের সুবিধা বঞ্চিত মেয়েদের মধ্যে উনি অনেক কাজ দীর্ঘদিন ধরে করে চলেছেন। উনি ওই মেয়েদের গৃহহিংসার বিরুদ্ধে লড়তে শেখাচ্ছেন, মেয়েদের ফুটবল খেলার সাহস যোগাচ্ছেন, মেয়েদের গাড়ি চালানোর পেশায় যেতে উৎসাহ দিচ্ছেন। ইতিমধ্যেই আমেরিকার অত্যন্ত মর্যাদার ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রামেও শাহিনা গিয়েছিলেন। গত 1.5 মাস ধরে আমাদের শহরে আমরা যা দেখছি তার সূত্রে বেশ কিছু নতুন মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। তাদের মধ্যেও কয়েকজন আমাদের সঙ্গে রয়েছেন। তাদের মধ্যে একজন মোনালিসা মাইতি। তিনি হাওড়া তারাসুন্দরী বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা। এতদিনে তাকে আমরা প্রায় সবাই চিনি। তার দৃপ্ত, তার শান্ত কিন্তু দৃপ্ত কণ্ঠস্বর আমরা সবাই শুনেছি। উনি যেভাবে মেয়েদের বলছেন যে কোনো ভিকটিমের পাশে দাঁড়াতে হবে। আলোচনায় ঢুকে পড়ি। আমি একেবারে শুরু করব মোনালিসাকে দিয়ে। মোনালিসা, আপনি কি মনে করছেন, মৃত্যুদণ্ডই কি ধর্ষণের সমাধান? আমি আপনার এই বিষয়ে ঢোকার আগে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, একটা স্বাধীন দেশে মানুষ আইনের ওপরে ভরসা রাখছে, আমার চোখে এটা খুব ইতিবাচক একটা ব্যাপার। আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো যে আমরা কেন আইনের কাছে চলে গেলাম, কেন আমরা তাকে শেষ আশ্রয় বলে ধরে নিচ্ছি? তার কারণ একটাই, যে সংসদীয় গণতন্ত্রে যাদের কাছে আমরা আশ্রয় চেয়েছি তারা আমাদের সুযোগ্যভাবে আশ্রয় দিতে ব্যর্থ হয়েছেন। তার ফলে মানুষ পরিপূরকভাবে আদালতকেই এবং আদালতের কাছেই সে তার বিচার চাইছে। এবার আপনার বিষয়ে আসি। এই যে মিছিল, এই যে রাত দখল, ভোর দখল, বিকেল দখল, অর্থাৎ সবটাই সবার জন্য, এই যে মনোভাব, এই মনোভাবে তো জারিত আমরাও। যদি এমনটা হয় যে ঘটনা প্রবাহটা ঘটল তার শেষ এখানেই হবে, তাহলে আমি অবশ্যই মৃত্যুদণ্ডের পক্ষে। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে ধর্ষণ আগেও ছিল, এখনও আছে। আমরা চাইব ভবিষ্যতে যাতে না থাকে। তার জন্য কিন্তু লড়াইটা অন্যরকম। সেটা আমি মনে করি না যে কেবলমাত্র আজকের মৃত্যুদণ্ড বা একজনকে দেওয়া দণ্ড সেটাকে শেষ করতে পারে। ঠিক। আমি আসবো আপনার কাছে। আমি শাহিনাকে
একটু জিজ্ঞেস করি এই প্রসঙ্গে। শাহিনা, তুমি যে মেয়েদের মধ্যে কাজ করো, মৃত্যুদণ্ড তাদের নিরাপত্তা সেটা কতটা সুরক্ষিত করতে পারবে? যদি এই মানে আমার খুব মনে হচ্ছিল সবাই যখন উই ওয়ান্ট জাস্টিস করছিলেন, আর অনেকের মুখেই যখন শুনছিলাম যে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসি দিতে হবে, তখন মানে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে রাজাবাজার আর ওই রকম এলাকার কাজ করায়, আমার তখন বারবার একটা প্রশ্ন মাথায় আসছিল, কাকে কাকে মৃত্যুদণ্ড দেব? সমাজে কি একজন দোষী আছে? আজকে একজন ধরা পড়েছে, তাকে আমরা বলছি ফাঁসি দিতে হবে, কিন্তু আশেপাশে তো এভরিডে এরকম কেস আমি হ্যান্ডেল করছি। ফর এক্সাম্পল একটা কেস দিয়েই আমি বলি যে আমাদের ওখানে হরিজন বস্তি বলে একটা জায়গা আছে, ওখানে 13 বছরের একটা মেয়ে, তার মা কাজে যায়, লোকের বাড়িতে কাজ করে, তো মেয়েকে বাড়িতে রেখে যায়, একজন লোক তার বাড়িতে ঢুকে মানে তাকে অ্যাবিউজ করার চেষ্টা করে। মেয়েটা তখন এমনি ছোট ছোট ঘর রাস্তার মধ্যে, তখন চিৎকার চেঁচামেচি করে, আর মেয়েটা ছুরি বার করে নেয় নিজেকে বাঁচানোর জন্য। তো তখন পাশের লোকজন এসে মানে ওই মেয়েটাকে বাঁচায় লোকটার কাছ থেকে। তো যাই হোক, মেয়ে খুব কান্দাকাটি করছিল যে ওকে পুলিশের, কারণ ও আমাদের সেন্টারেও আসে, ও জানে যে এরকম কিছু হলে তাহলে আমাদের পুলিশের কাছে গিয়ে এরকম একটা আইন আছে, সেখানে আমরা মদত নিতে পারি। তো ওর মায়ের কাছে খুব কান্নাকাটি করেই পুলিশের কাছে গেল মদত চাইবার জন্য, যে ওর সাথে এরকম হয়েছে। আমাকে ফোন করলো, আমিও গেলাম পক্সোর আন্ডারে, বললাম রিপোর্টটা করতে পুলিশকে। তার পরের দিন মানে মেয়ে আর মেয়ের বাবা আর মা তিনজনে আমার কাছে এলো, বলছে পুরো পাড়া নাকি ওদেরকে প্রেশার দিচ্ছে, বলছে যে কেসটা তুলে নাও, আলটিমেট তোমার মেয়ের বদনাম হবে, আজ না কালকে ওকে বিয়ে দিতে হবে, তো এরকম কেসে যদি ওর নাম বদনাম হয়ে যায় তার ওর বিয়ে কি করে হবে। মানে যত আমি এফার্ট দিয়ে কেসটাকে রেজিস্টার করালাম, মানে তখন আমি নিজেই বুঝতে পারছিলাম যে আমি কি করব সে সময়। তো এটা সমাজকে পুরো পাল্টাতে হবে, মানে প্রত্যেকজনকে দায়িত্ব নিতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে যে এই ধরনের ঘটনা, জেন্ডার নিয়ে কতটা আমরা আলোচনা করি, সেক্সুয়ালিটি নিয়ে কত কথা বলি, এগুলো বলি না। খুব জরুরি কথা, সমাজকে বদলানো জরুরি। কিন্তু আরজিকরের ছাত্রী পারমিতার এক সতীর্থ, পারমিতার থেকে বোধহয় সামান্য জুনিয়র একাডেমিক্যালি, তার ধর্ষণ এবং খুনের ঘটনায় আজ সারা রাজ্য উত্তাল, এবং তার বাইরেও মানুষজন তীব্রভাবে আলোড়িত। পারমিতা ব্যাপারটাকে কিভাবে দেখবে? তো প্রায় খুব একজন পরিচিত, একজন কাছের লোকের ওপরে এত বড় একটা নির্যাতন ঘটলো। পারমিতা, কি মনে করো যে মৃত্যুদণ্ডই কি সমাধান? মৃত্যুদণ্ড সমাধান কি না সেই প্রশ্নে আসার আগে বলি, মৃত্যুদণ্ড হলো একটা শাস্তি। কোনো শাস্তি কখনো কোনো অন্যায়ের সমাধান হয় না, বিকজ আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যে ধর্ষক, তাকে শাস্তি হিসেবে কি শাস্তি দেওয়া হবে, সেখানে যদি কেউ বলে যে তুমি কি মনে করো মৃত্যুদণ্ড দেওয়া উচিত, তাহলে আমি 100% মনে করি তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ ধর্ষণ মানে আমি সেই মানুষটাকে, সেই মেয়েটাকে শরীরে খুন না করলেও তার মানসিকভাবে তার সত্তাকে খুন করে ফেলছি, এবং খুনের সাজা ভারতীয় সংবিধান ওয়াইজ শাস্তি। এবার আসি প্রিভেনশন। আমি মনে করি প্রিভেনশনটা না, এই যে আমরা তথাকথিত শিক্ষিত সমাজ, আমাদের লেভেল থেকে হওয়া উচিত। কেন? আমরা যখন পড়ি ছোটোবেলায় এভারেস্টে ওঠা প্রথম মানুষকে, এটা একটা পড়ি, তারপরে একটা বাচ্চাকে পড়ানো হয় আচ্ছা এভারেস্টে ওঠা প্রথম মহিলাকে। কেন? মহিলা আর মানুষ এই তফাৎটা কেন? যখনই আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি ওহো মহিলা হিসেবে প্রথম, তখনই তার মাথায় আমি এটা ইমপ্রেগনেট করে দিচ্ছি যে মেয়ে কিন্তু আলাদা, কোথাও না কোথাও মনুষ্য সমাজটা আলাদা, কিন্তু তার মধ্যে থেকে মহিলা জাতিটা আলাদা। তখন থেকেই জীবনের প্রথম পাঠ যখন সে নিচ্ছে, তখন থেকেই সে জানতে শুরু করছে মেয়ে জিনিসটাকে আলাদাভাবে দেখতে হবে, এবং তারপর থেকে সে যখন শিখছে, জানছে, বাইরের জিনিসগুলোকে দেখছে, এই পুরো মেয়ে জিনিসটাকেই সে আলাদাভাবে দেখছে। আর একটা উদাহরণ দিই, গোয়ার বিচ,
আমরা সবাই জানি, ভীষণ মজা করি, কেন ওখানে না অনেক সুন্দরী বিদেশিনীকে দেখতে পাওয়া যায়। এটা তো আমরা কেউ বলি না ওখানে অনেক সুন্দর বিদেশিকে দেখতে পাওয়া যায়। কেন বলুন তো? সুন্দরী বিদেশিনীরা একটা বিশেষ পোশাক পরেন, কিন্তু সুন্দর বিদেশিরাও বিশেষ পোশাক পরেন। আমাদের চোখটা সেদিকে যায় না, সুন্দরী বিদেশিনীদের দিকে যায়। এটা শিক্ষা। সেজন্যই বলছি যে কোথাও না কোথাও আমরা এই মহিলাদেরকে বিশেষ গুরুত্ব দিতে গিয়ে, বিশেষ সম্মান দিতে গিয়ে মিসোজিনি বা নারী বিদ্বেষের বীজটা নিজেরাই বপন করে দিচ্ছি না তো? এই প্রশ্নটা নিজেদের কাছে রাখতে হবে। দ্বিতীয়ত বলি, প্রচুর প্রকল্প আছে বিভিন্ন সরকারের, আমি কোনো দলীয় এতে যাব না। বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্প আছে ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। আজকে কেউ বলছে যে মেয়েদেরকে লেখাপড়া শেখাও, আজকে কেউ বলছে যে মেয়েদেরকে টাকা দিচ্ছি লেখাপড়া শেখাও, কিন্তু কেউ কি এই প্রচেষ্টাটা নিয়েছে যে আমার একটা টিম থাকবে যে গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা মা বাবাকে বোঝাবে কেন তার মেয়েটাকে লেখাপড়া শেখানো উচিত, কেন তার মেয়েটারও উঠে আসা উচিত, কেন তার মেয়েটারও বিবাহ হয়ে যাওয়া উচিত না? সেই প্রচেষ্টা কি আছে? যদি থাকে সেটা নিয়ে আমরা কতটুকু কথা বলি? কেন আমরা মনে করি ওই দায়টা সরকার নেবে না, ওটা এনজিও যারা আছে তারা করবে? কেন? তো আমাদের লেভেল থেকেই তো আমরা ভুলটা করছি, এটা আমাদের মানতে হবে, স্বীকার করতে হবে। হ্যাঁ, সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে তুমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শোনালে। আমরা এই প্রসঙ্গে আবারও আসব, কিন্তু আমাদের যে মূল বিষয় তার সূত্র ধরে আমি রুচিরাকে কিছু জিনিস আমি জিজ্ঞেস করব। সম্প্রতি আমাদের রাজ্যে কিন্তু এই আরজিকরের ঘটনা ঘটার পরে কিছু আইন প্রণয়নেরও চেষ্টা হয়েছে। অপরাজিতা বিল ইতিমধ্যেই টেবলড হয়েছে, আমাদের বিধানসভায় পাশ হয়েছে, ওটা রাজ্যপাল মারফত রাষ্ট্রপতির কাছে গিয়েছে। এখন এই আইনে তো একটা সমাধানের চেষ্টা করা হচ্ছে, ধর্ষণের একটা সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। সেটা কতটা সদর্থক, কতটা ঠিকঠাক বলে মনে হয়? আজকের বিষয়টা মাথায় রেখে যদি অপরাজিতা বিলকে একটু তার পরে টানি, যে মৃত্যুদণ্ড হওয়া উচিত কিনা একজন ধর্ষকের ক্ষেত্রে, আমার মনে হচ্ছিল যে দুটো ধরনের কথা আছে। একটা হচ্ছে যে যে ধর্ষণ করেছে, যাকে ধর্ষণ করেছে বা খুন করেছে, তার বেঁচে থাকার আর কোনো মানে সেই মানুষটি তো মারা গেছে বা সে ধর্ষিত হয়েছে, তার মানবাধিকার আমরা কেন এত ভাববো সেটা নিয়ে? মানে যে নিজে মানবাধিকার উল্লঙ্ঘন করে তার মানবাধিকার রাখার দায় কি সমাজের? এবং সেখান থেকে মানে সেই মানুষটাকেও তাহলে সমাজ থেকে বার করে দেওয়া যায়, মানে তাকেও মেরে ফেলা যায়। এইটা আমি বুঝতে পারি যে কেন রেট্রিবিউশনের তাগিদটা এত বেশি, এবং সেটা অবশ্যই যারা আত্মীয় পরিজন, যারা কাছের মানুষ তাদের হয়। কিন্তু মৃত্যুর দণ্ডটা তো শুধু আমার কাছের মানুষটি মারা গেছে তাই ওকে মেরে ফেলা নয়, সেটা একটা রাষ্ট্রের শাস্তি, একটা আইনের জায়গা। তাই জন্য ওটা একটা পলিসি। এবার সেখানে পলিসি বা আইনের পজিশন কি হওয়া উচিত, আমার যেহেতু এখানে আমরা কোথাও একটা নিজেদের মতামত দিচ্ছি, আমার মনে হয় মৃত্যুদণ্ড থাকা উচিত নয়। এক, পৃথিবীর বহু দেশে নেই, সে পরিসংখ্যান পরে হয়তো হবে। আর দুই, যেটা বারবার বলা হয় যে মৃত্যুদণ্ড দেওয়া শুধু ওই ধর্ষককে বা খুনেকে বা যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে তাকে মেরে ফেলা তো নয়, তাতে অন্য মানুষরা ভয় পাবে এবং এটা কমবে। এইটা তো লজিক। এইটা কোনো দিনই প্রমাণিত হয়নি। যতবার মৃত্যুদণ্ডকে রাখা হয়েছে এবং ক্রমশ যেটা অপরাজিতা বিলেও আছে যে শাস্তির মেয়াদ বাড়ানো, এবং যখন একজন তাকে ধর্ষণ করা হয় একজন মহিলাকে এবং তার অবস্থা খুব খারাপ হয় ভেজিটেটিভ স্টেটে, সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড, এবং শুধুমাত্র মৃত্যুদণ্ড। এক তো এটা অসাংবিধানিক একটা জায়গা থেকে, আর দুই হচ্ছে সেটা কথাই নয়, মানে মৃত্যুদণ্ড দিয়ে যে আসলে মৃত্যুদণ্ড ডেটারেন্স হিসেবে কাজ করেছে, মানে অপরাধের হার কমিয়ে এনেছে
এটা সারা বিশ্ব জুড়ে প্রমাণিত হয়নি, ভারতবর্ষেও প্রমাণিত হয়নি। একেবারে ধরে ধরে ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান দিয়ে এটা দেখানো যায়। সুতরাং ওই লজিকটা দিয়ে লাভ নেই। তাহলে লজিকটা কি দাঁড়ায়, যে ও আমার বন্ধুকে মেরেছে, বা ও আমার সন্তানকে মেরেছে, বা ও আমার কাছের মানুষকে মেরেছে, তাই ওকেও মেরে ফেলো। বুকের জ্বালা জোড়ানোর জন্য যদি মৃত্যুদণ্ড হয় তার একটা লজিক, কিন্তু সেটা রাষ্ট্রের হাতকে শক্ত করার জন্যে মানবাধিকার কর্মীরা বলেন না, কিন্তু যেই সমাজ আরও বিভিন্ন জিনিস নিয়ে এত উত্তাল, যারা বিভিন্ন ধরনের অন্যায় সম্বন্ধে বলছেন, তাঁরাই যদি আবার রাষ্ট্রের হাতকে আরও শক্ত করার প্রচেষ্টা চালান, আমার মনে হচ্ছে সেটা বোধহয় একটু সমস্যার একটা জায়গা তৈরি হতে পারে। এবং সেখান থেকে আমি আপাতত বলছি না যে প্রিভেনশন কেন হওয়া উচিত, কেন ভাবা উচিত, এবং ঠিক সেই কারণেই অপরাজিতা বিলকে আমাদের অনেকেরই মনে হয়েছে অত্যন্ত হঠকারিতার একটা পরিচয়, নি জার্ক রিয়াকশন। জনতা খুব রেগে গেছে, ইমিডিয়েটলি একটা বিল করো যাতে এরকম, এবং খুব ধোঁয়াশা এবং শাস্তির মেয়াদ বাড়াও। অন্য যেইগুলো অপরাজিতা বিলে অনেক অন্য অন্য জিনিস যেগুলো অলরেডি বলা ছিল, সেইগুলোকে প্রয়োগ করলে বোধহয় অনেক লাভ হতো, কিন্তু সেই দিকে কোনো কাজ হচ্ছে বলে তো আমার মনে হয় না। মানে আমি ঢুকছি না, মানে সেটা পরে যদি হয় আলোচনা, টাস্ক ফোর্স ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস ভার্মা কমিটিতে আছে, আমাদের যা যা আইন আছে তাতে অলরেডি আছে, সেইগুলোকে করা হোক। সেইগুলো না করে শাস্তির মেয়াদ বাড়ালেই সমস্যার সমাধান হবে বলে, এবং মৃত্যুদণ্ড আনলে মেয়েদের ওপর অত্যাচার কমবে বলে আমি মনে করি না। এই প্রসঙ্গে তো আরও বিশদে আমাদের আসতে হবেই। আমি বুদ্ধদেবদার কাছে যাব। এই অপরাজিতা বিলের মধ্যেই কিন্তু ধর্ষণের তদন্ত নিয়েও অনেক কথাবার্তা বলা আছে, যে কতদিনের মধ্যে ধর্ষণের তদন্ত করতে হবে। বলে দিচ্ছে যে পুলিশকে বলা হচ্ছে যে 21 দিনের মধ্যে তদন্তের একটা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, কিংবা চার্জশিটের পরে 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে। তাই এটা কতটা সম্ভব? এই অপরাজিতা বিলটা না, অপরাজিতা বিল নিয়ে এখনই কিছু মন্তব্য করা মুশকিল আছে। যে রুচিরাদি খুব একটা বাস্তব দিক বলেছেন, যে ধর্ষণের কেস নিয়ে প্রথমত এটা তো এখনও বিলের পর্যায়েই আছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমাজে একটা যা ঘটনা আমাদের কিছুদিন আগে ঘটেছে, এবং যেটা নিয়ে একটা সামাজিক ক্ষেত্রে সাংঘাতিক আলোড়ন সৃষ্টি হয়েছে, গণ আন্দোলনের রূপও পেয়েছে কোথাও। তার অন্যান্য অনেকগুলো প্রসঙ্গ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ বিষয়টি বিচারাধীন। কিন্তু কথা হচ্ছে অপরাজিতা বিলও কিন্তু বিলের পর্যায়েই আছে। আমরা যতদূর জানি সেখানে ওই রকম একটা আলোড়নের জায়গা থেকেই একটা কোনো সমাধান, মানে সরকারি তরফের একটা সদিচ্ছা, যেটা আমাদের রুচিরাদি বলতে চাইছিলেন, উনি আরেকটু কঠোরভাবেই বলেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না বিলটা আইনে পরিণত হচ্ছে ততক্ষণ বলার জায়গা নেই, এক নাম্বার কথা। কারণ আমাদের যে বিএনএস যেটা হয়েছে সেখানে এই রেপ, মার্ডার সমস্ত কেসেই তার সমস্ত যেভাবে পদ্ধতিগতভাবে যা যা করা আছে সেগুলো করার কথা বলা আছে। আমি আইনজ্ঞও নেই, আমি আইনার ছাত্রও নেই, কিন্তু মোটামুটি পুলিশে কাজ করতে গেলে সব ব্যাপারেই তো একটু একটু করে লাগে, অভিজ্ঞতা লাগে, যেটা অনেকের কোনো বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা, আমাদের সব বিষয়ে কম কম আছে, কিন্তু মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নাথিং। তো তাতে করে আমরা যেটা বুঝেছি যে কেন্দ্রীয় সরকারের যেহেতু একটা আইন আছে, সেই আইনটার যদি মনে হয় কোনো বিরোধ হয়, কনকারেন্ট লিস্টে যেটা যৌথ ইয়েতে রয়েছে, তো আমাদের যদি কোনো বিরোধ হয় আমাদের রাজ্যের আইন এবং কেন্দ্রের আইন বা বিল টিল ইত্যাদি যা কিছু, তাতে করে রাজ্যের আইন ওভাররুলড হয়ে যায়। এটাই হচ্ছে যে এটা আমাদের জানা বিষয়। তারপরে এখন যদি অপরাজিতা বিল আসে ইত্যাদি হয়, তবে ধর্ষণের মামলা 20 দিনের মধ্যে শেষ করার ক্ষেত্রে কিছু, সেটা কতটা সম্ভবের ইয়েটা যদি সাথে সাথে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার মারাত্মক তৈরি করে দেওয়া যায় তাহলে হবে। যদি দেখা যায় যে আমি ধর্ষণের অভিযোগ পেলাম, তারপরে আমি সমস্ত যা যা সেখান থেকে তথ্য এবং যা যা মেটেরিয়ালস পাওয়ার কথা সেগুলো আমি পেলাম,
সেটা আমি এফএসএলে পাঠালাম কিংবা ডিএনএ করতে পাঠালাম, আবার সেটা তারপরের দিন সকালবেলায় আমি রিপোর্ট পেয়ে গেলাম, তাহলে 20 দিনের মধ্যে কোনো অসুবিধা নেই। মানে বিষয়টা একা পুলিশের উপরে নির্ভর পুলিশ করে না। সবসময় তো পরস্যইপদী ভাই। পুলিশ তো খালি আলু, চাল, কলা, মূলো এগুলো সব জোগাড় করে আনে, তারপর তো সব জায়গায় পাঠিয়ে এই আলুটা আলু কিনা সেটা একটা এক্সপার্ট চাষির কাছে পাঠাতে হয়। আমি এরকম পুলিশের কিচ্ছু বলার অধিকার নেই যে এইটা এই বললে ভাই এইটা এই যে ফ্লুইড আমি বুঝতে পারছি এটা একটা রক্ত, এইটা রক্ত কিনা সেটা একজন এক্সপার্ট বলবে যে এটা রক্ত, তারপর সেটা হিউম্যান ব্লাড কিনা সেটাও সেই এক্সপার্টই বলবেন, ন্যাচারালি তার সেই এক্সপার্টাইজ আছে। আমি কিন্তু রক্তটা জোগাড় করব। সিমেন্ট একটা জোগাড় হলো, সেটা সিমেন্ট কিনা সেটা আমি তো বলতে পারি না, সেটা ওই আমাদের এফএসএলই বলবে, কিংবা আমাদের পোস্টমর্টেমের পারমিতারা তো রয়েছে ডাক্তারবাবু, তারাই বলবেন। আমরা কিন্তু একটা সাংঘাতিক হ্যান্ডিক্যাপ প্রজাতি, আমাদের এরকম কিছু ব্যাপার নেই। খুব দ্রুততার সাথে যদি সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারটা কাজ করে, পুলিশ স্মার্টলি কাজ করবে। আমার মনে আছে প্রায় বছর 20 আগে সাংবাদিকতার সূত্রেই বুদ্ধদেবদা তখন তারাতলা থানার অ্যাডিশনাল ওসি, তখন যেমন সাংবাদিকরা যেমন খবর পায়, এক দুপুরবেলা আমরা জানতে পারলাম যে তারাতলাতে একটা 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 কোনো ঘটনা ঘটেছে। একটি ছোট মেয়ে, সে হঠাৎ প্রেগন্যান্ট হয়ে সে একটি বাচ্চার জন্ম দিয়েছে। তা আমরা সেই খবর পেয়ে সেখানে গিয়েছিলাম, এবং তারপরে শেষ পর্যন্ত একটা ধর্ষণের ঘটনাই আনআর্থড হয়েছিল। এবং আমার মনে হয় আজকের আলোচনাতে বুদ্ধদেবদা কি একটু সেই ঘটনাটা একটু ধরিয়ে দেবেন এবং সেটার কিভাবে তদন্ত হয়েছিল? হয়তো আজকে তোমরা সাংবাদিকরা না অনেক পুরনো কথা খুব মানে তীব্রভাবে মনে রাখতে পারো, কিন্তু আমরা আসলে তদন্ত করতে করতে এত নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রত্যেক দিন যাই, আমাদের সব জিনিসটা মনে থাকে না। কিন্তু এখন মনে পড়লো, তুমি উল্লেখ করলে বলে, যে হ্যাঁ তোমার সাথে কিন্তু প্রথম আলাপ আমার তারাতলায়, আমি যখন অ্যাডিশনাল ওসি ছিলাম 2005-এ। আর এই গল্পটা বলতে গেলে একটা বিশাল টাইম লাগে, এটা খুব সংক্ষিপ্ত যেটা আছে, যে দেখুন এই ধর্ষণ ব্যাপারটা না আমার কাছে খুব অদ্ভুত লাগে। মানে কোন মানুষের মধ্যে এই রোগটা লুকিয়ে আছে, আমার তো মাঝে মধ্যে মনে হয় সবার মধ্যেই কি লুকিয়ে আছে নাকি, সমস্ত মেল যে প্রজাতি তার প্রত্যেকের মধ্যেই কি এরকম একটা কোনো প্রকোষ্ঠে বা মানসিক কোনো জায়গার আমাদের ব্রেনের কোনো একটা জায়গায় এটা তো একটা ক্ষমতার সুযোগ নেয়া, আসলে তো এটা একটা ক্ষমতার এটাও একটা সুযোগ অতি নেয়ার একটা সরলীকরণ ব্যাপার আছে। তত্ত্ব রিজু, এই যে ক্ষমতার সুযোগ নেওয়া, দলিতদের উপরে আমি একটা উচ্চ জাত, আমি তার মধ্যে একটা জিঘাংসা নিলাম, এই সমস্ত ব্যাপারগুলো যে তত্ত্বগতভাবে নিশ্চয়ই কেস স্টাডি করেই আমাদের যারা শিক্ষিত সমাজ তারা একটা একটা করে তত্ত্ব তৈরি করেছেন, কিন্তু তাও আমার কোথাও মনে হয়েছে মাইক্রো লেভেলে যে কোথাও যেন এটার মধ্যে অতি সরলীকরণ। না, আমি যে কারণে ঘটনাটার কথা আমি মনে করলাম, যে মেয়েটির কথা আমরা এবারে বলি, বলছিলাম, হ্যাঁ সেটা যেটা আমার মনে পড়ছে, যেটা মানে আউটলাইনটা বলি, সে মনে হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে, তার তখন বয়স 12-13 কি 14 বছর বয়স, যেটা মনে হয় 13 বছর বোধ হয়, মাইনর তো বটেই, তখন কিন্তু এই পক্স ছিল না। তো এই যে বাচ্চা মেয়েটা, তার যে মা বাবা দুজনেই দিন আনে দিন খায়, মানে মা লোকের বাড়িতে কাজ করে খায়, বাবা রিক্সাওয়ালা। এবারে দ্বিতীয় হচ্ছে কি, যে পাশে ওই যে ওদের যে ঝুপড়িটা ছিল, সেই ঝুপড়িটা দুর্বল ছিল। মানে দেখুন, যারা সব প্রান্তিক অঞ্চলে বসবাস করে না, তাদের হাঁসের মতন ছাগলের মতন তারা ভয় পায়। মানে আমার এই ঝুপড়িটা এখানটা ভাঙা আছে, শেয়াল ঢুকে যেতে পারে, তো আমার এই ঝুপড়িটা ভাঙা আছে, 13 বছরের একটা মেয়ে আছে, তাকে খাবলে খেতে পারে অন্য কোনো পুরুষ মানুষ এসে, সুযোগ নিতে পারে। তার জন্য সে তার পাশের অধিকতরও একটা শক্তপোক্ত ঝুপড়িতে সেই মেয়েটাকে রাখার জন্য অনুরোধ করে, যে তোমরা একটু রাখবে, তোমার মেয়েটা তো আমাদেরই মেয়ের বয়সী, তো তোমার যদি বাড়িতে থাকে তাহলে ভালো হয়, আমরা কাজ করতে যাই, আমাদের ঝুপড়িটা দুর্বল, এদিকটা তালা দিয়ে রাখলেও অন্য দিক দিয়ে লোক ঢুকে যেতে পারে। মানে আমরা কীরকম অবস্থার মধ্যে বসবাস করি আমি বলছি। যাই হোক, এইটা একটা গেল। এবারে তাহলে ও একটা অন্য ঘরে আশ্রিতা হলো। তাদের যে মেয়েটি একটু অবস্থা ভালো বলে সে স্কুলে যেতে পারে, এই মেয়েটা স্কুলে যেতে পারে না, এবং তার যে বাবা, ওই মেয়েটির যে বাবা এবং ওই মেয়েটির যে মা, যাদের বাড়িতে থাকে, মাও ওইরকম দুপুরবেলা কাজ করতে যায়, লোকের বাড়িতে কাজ করতে যায়, তারা যে বিশাল বড় লোক তা না। আর যে বাবা, সে সকালবেলায় কোথায় কোথায় বোধহয় ওই না, এই আপনাদের ওই নারকেলডাঙ্গা অঞ্চলেই কোনো একটা বাজারে মাছের আড়তে কাজ টাজ করে দুপুরবেলায় ফিরে আসে।
এইবারে এই প্রত্যেক দিন দুপুরে যখন ওই মেয়েটা একলা এদের বাড়িতে থাকে, যার ওর বন্ধু স্কুলে যায় এবং ওর যে এনার স্ত্রী কাজ করতে যায়, তখন এই লোকটি তার সাথে প্রত্যেক দিন নানা খেলাধুলোর ছলে, কারণ মেয়েটা আমাদের মনে হয়েছিল ফার্স্ট ডিগ্রি, আমি আবার মনস্তাত্ত্বিক নই, তাও বলছি যে মেন্টালি একটু একটু ডিসব্যালেন্সড, একটু রিটার্ডেড ছিল, খুব কম কিন্তু খানিকটা। তো তাতে করে বাচ্চা মেয়ে একটা 45 কেন, তা 45 বছরের লোক তার সাথে সারা দুপুরবেলায় খেলে টেলে, কখনো অসুস্থ হয় বুঝতে পারে না, কি করতে 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 এবারে সেই মেয়েটি যে প্রেগনেন্ট হয়েছে মেয়েটাও বুঝতে পারেনি, বলে পেটে ব্যথা হচ্ছে, যেটা ওই বাম্প বলে সেটা কেউ বুঝতে পারছে, গ্যাস হয়েছে। তারা পৃথিবীতে কে বুঝতে পারবে যে যেখানে আমি মেয়েটাকে রাখতে পাঠিয়েছি সেই লোকটা তাকে এরকম রেপ করেছে, প্রেগনেন্ট করেছে। সেই কারণেই এত ভয়াবহ লেগেছিল ঘটনাটা। প্রথমত একজন কাছের লোক তিনি ঘটনাটা ঘটাচ্ছিলেন, আশ্রয়দাতা, এবং মেয়েটি তার বোধ শক্তিও নেই, যে সে বুঝতেও পারছে না যে সে কিভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে আর কি। তারপরেও আরো ঘটনা, যে সেই মেয়েটা যখন রাত্রি 12:30 প্রখর শীত, এবং তারাতলা থানাও একটু নির্জন অঞ্চলে, তোমরা জানো, খুব বেশি লোকালয়ের মধ্যে নয়, রাস্তার ধারে, সেখানে 12:30টার সময় একটি রিক্সাওয়ালা বাবা, একটি দৈনন্দিন কাজ করে মা, যে পুলিশ স্টেশন হয়তো সেদিনকে প্রথম দেখলো, বাবা হয়তো দেখেছে কোথাও কেস করেছে কোনো ট্রাফিক, তা পুলিশ স্টেশনে আসেনি, আর হচ্ছে যে একটি 14 বছরের মেয়ে সদ্যজাত বাচ্চা, সেটি তার মায়ের কোলে আছে, মানে ওই মেয়েটির মায়ের কোলে আছে। তারা আমরা তখন 12:30 বাড়ি ফিরতে যাবো এরকম, তো দেখছি বাইরে দাঁড়িয়ে আছে ভূতের মতন, থানায় ডাকলাম, তো তারা গোটা ব্যাপারটা এত বিহল ছিল, কিছুতেই বলতে পারছে না, বুঝতে পারছে না। থানার পুলিশ স্টেশনে কোনোদিন এরকম দেখেনি, একটা অফিস, সেখানে লাইট জ্বলছে, বড় অফিস, সেখানে আমি কিন্তু এর মধ্যে থেকেও বুদ্ধদেব দা, আপনারা যথেষ্ট সহমর্মী তদন্তকারী অফিসার ছিলেন বলে আপনারা ওদের কথাগুলো শুনেছিলেন এবং শেষ পর্যন্ত ব্যাপারটা আনার্থ হয়েছিল। আমরা দাঁড়াও, আমি কিন্তু এখানে এই যে ছিলেন আর ওই পাস্ট টেন্স, এই ব্যাপারটাই কিন্তু আমি বিশ্বাস করি এখনো নিশ্চয়ই এরকম মানুষ আছেন, এটা তোমাকে আমি সেটা এখনোই বিশ্বাস, মানে কিছুও না, কলকাতা বেশিরভাগ মানুষই তাই। এবং সব থেকে বড় কথা, পুলিশও সমাজের অঙ্গ, পুলিশের মধ্যেও সব ধরনের মানুষ আছে, সেটাই স্বাভাবিক, যে কোনো পেশার মধ্যেই তো ভালো মন্দ আছে। তা আমরা বেশি কোনো পেশা নিয়ে সেভাবে আলোচনার মধ্যে যাব না, কিন্তু এই যে ধর্ষণের ঘটনা, আমরা যে আলোচনাটা করছিলাম, একজন আশ্রয়দাতা তিনি এরকম একটি সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছেন, একটি মেয়ে যে কিছুই বোঝে না তার উপরে। আমি এর সূত্র ধরে আমি একটা সাহিনার সঙ্গে আলোচনা করতে চাই, যে দেখা যাচ্ছে যে ধর্ষণ যে ঘটছে এর মধ্যে তো একটা এমপ্যাথির অভাবটাই মনে হচ্ছে আসল কারণ, যে মেয়েটার খারাপ লাগতে পারে, মেয়েটার কষ্ট হতে পারে, সেই বোধটা এরা ল্যাক করছে। তো এই জায়গা থেকে কি আমরা যেমন মেয়েদের অনেক কিছুতে সচেতন করার কথা বলি, তুমি মেয়েদের ফুটবল খেলতে বলো, মেয়েরা কখনো কখনো ক্যারাটে শেখে, কিন্তু কোথাও কি ছেলেদেরও একটা সচেতন করার একটা কোনো জায়গা রয়েছে? কিভাবে মানে এই এমপ্যাথিটা গড়ে উঠবে, কিভাবে সম্ভব সেটা? একদমই, মানে আমাদের অনেক অ্যাক্টিভিটি থাকে যেখানে আমরা পুরুষদের সাথে কাজ করি, ছেলেদের সাথে, যেখানে আমরা বলি ভালো ছেলে বা ভালো মানুষ, মানে ম্যান কিভাবে তৈরি করা হয়, মানে সেখান থেকে কথা বলতে পারি, যেরকম খুব মাসল হবা, সেটাই শুধু পুরুষত্ব নয়, একটা মেয়েকে কতটা রেসপেক্ট করতে পারে, ভ্যালু দিতে পারে, সেখানে সেইগুলো নিয়েও আমাদের অনেক কথা বলার দরকার পড়ে। আর আমরা কথা বলিও। ফার্স্ট যখন আমি মেয়েদের ফুটবল খেলা শুরু করিয়েছিলাম, মানে ওরা খেলতে পারতো না, মানে যখন ওরা স্টার্ট করলো, তো আমাদের তো গ্রাউন্ড পর্যন্ত দেওয়া হতো না, মানে আমরা গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে দেখতাম আর বলতাম ভাই একটু যেতে দে আমাদেরকে, আমাদের মেয়েদেরকেও খেলতে দেয়, কিন্তু ওই দখলটা, মাঠের দখলও ছেলেদের আন্ডারে থাকতো। তো ওখান থেকে মানে ওই বোঝাটা, এরা কি খেলবে, গানের টিম বানিয়েছে, মানে আমাদেরকে এরকম টোন করা হতো। তো তখন বলতাম যে একটা ছোট ছেলেকে আমরা ফুটবল বা ছোটোবেলা থেকে দিয়ে দিই পায়ে, যে খেল, ও পড়লেও ভালো খেলুক খারাপ খেলুক ওখানে আমরা দিয়ে দিই, কিন্তু মেয়েকে আমরা কতগুলো ফুটবল দিয়ে প্র্যাকটিস করাই যে হ্যাঁ আমার মেয়ে ফুটবল খেলুক। আর সবাই আমাকে প্রশ্ন করতো যে এরা খেলে কি হয়ে যাবে, সবাই কি রোনাল্ডো হয়ে যাবে, এরকম একটা প্রশ্নও আসতো। তো ওখানেই একটা উত্তর, যে সব ছেলেরা তো রোনাল্ডো হয় না,
তাহলে এরাও রাইট টু প্লে জাস্ট ওর অধিকার খেলার, সেখান থেকে তো ও খেলতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ভাবি, মানে সমাজে যদি চেঞ্জ আনতে চাই, তো এইগুলো নিয়েও কথা বলার দরকার আছে ছেলেদের সাথেও। মানে ভালো পুরুষ সে নয় যার বডি খুব ভালো, ভালো পুরুষ সে যে অন্য মেয়েকে রেসপেক্ট দিতে পারে। আর স্যার অনেকগুলো এক্সাম্পল দিচ্ছিলেন নিজের এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু পুলিশদেরকে নিয়ে আমার মানে যতগুলো কেস হ্যান্ডেল করি আমি খুব বিরক্ত হয়ে যাই। মানে আমার মনে হয় যে প্রথমে পুলিশের কাছে যখন একটা মেয়ে কোনো কেস নিয়ে যাচ্ছে, সে বাচ্চা হোক বড় হোক যে কোনো বয়সের হোক, সবার আগে মানে ওই এম্পাথাইজ করা যে হ্যাঁ ও একজন, মানে ওর সাথে কিছু হয়েছে, মানে সেই অন্যান্য কেসের মতনও যদি ওকেও ডিল করি যে সকাল 12টা থেকে রাত 8টা অবধি বসিয়ে রাখি জাস্ট একটা FIR লেখার জন্য, তো আমার মনে হয় না সেই মেয়েটা আর মানে সাহস করে নেক্সট টাইম আবার থানা অবধি যাবে। তো আপনি মানে সুভাগ্যে আপনি ভালোভাবে কেসটাকে হ্যান্ডেল করেছেন, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে এরকম অনেক কম পুলিশকে আমরা দেখি। শাহিনা, দু চারটে তুমি যেহেতু এই ভাবে প্রত্যেক দিন গ্রাউন্ডে থেকে মানুষের সাথে বিশেষ বিশেষ হরিজন অঞ্চল, মানে নিম্নবিত্ত মুসলিমরা যেখানে রয়েছেন সেই অঞ্চলে তুমি বিশেষত কাজ করো, তাতে করে তাদেরকে নিয়ে কয়েকটা জায়গাতে গিয়ে তোমার কিছু এরকম অভিজ্ঞতা হতেই পারে। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে পুলিশের কিন্তু SOP আছে, এবং সেই SOP যদি তারা না মানে, এটাকে শুধু তোমার নারকেল লাগাতে আবার ফুটবল খেলাতে গিয়ে এই হতাশা ব্যক্ত না করে, কিংবা রিজুকে দেখে বা রুচিরাদিকে দেখে ব্যক্তিগতভাবে হতাশা ব্যক্ত না করে, এই SOPটা সেই থানা বা সেই অফিসার বা সেই অফিসার ইনচার্জ ফলো করছে না, এরকম তুমি বলো যে তুমি এরকম একটি সচেতন মহিলা হওয়ার পরেও, এত মানে যারা অধিকার নিয়ে কাজ করছে এরকম একটি শক্তিশালী মহিলা হয়ে তুমি কেন হচ্ছে যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছ না? এবং তারপরেও এই যে যেটা আমাদের পারমিতা দি বললেন, মোনালিসা দি যেটা বললেন, যে আমাদের কেন আইনের কাছে চলে যেতে হচ্ছে, একটু ডিফার করব যে আইনটাও কিন্তু গণতন্ত্রের মধ্যেই একটা অংশ, একটা স্তম্ভ। তো কেন যেতে হচ্ছে, আমাদের কোথায় মানে আমরা পাচ্ছি না, অভাব হচ্ছে বলে আইনের কাছে যেতে? তুমি আইনের কাছেও যেতে পারো না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আইন, এগুলো তো তুমি দেখোনি এখনো না। পর্যন্ত। আমি জানি যে ডিসির কাছে যেতে পারি, জয়েন্ট সিপির কাছে যেতে পারি, কিন্তু ধরুন একজন ওসি 2 বছর 3 বছর 4 বছর থাকে এরকম একটা থানায়, একজন ওসির সাথে কাজ করতে করতে অনেক ডিল করতে করতে একসময় ওনার সাথে পরিচয় হয়ে যায়, তখন হয়তো কিছু কেসে উনি সাপোর্ট করেন, কিন্তু আবার উনি চেঞ্জ হলেন, নতুন এলেন আবার, মানে সেম। মানে আমি তো খুব কম আমার এক্সপিরিয়েন্সে হয়তো 1-2 জনকে পেয়েছি, সম্ভব হয় আর না যে এভরিডে, ঊর্ধ্বতন হ্যাঁ কর্তৃপক্ষের কাছে একদম। যাওয়াটাও। আর অন্যায় মানে অন্যায়, এটাই এটা কি না, তা কি করে স্যার, হয়? আর আমি যদি প্রত্যেকটা- অন্যায় করি তাহলে স্যার প্রত্যেকটা মহিলা যদি- মানে শায়না জাভেদকে নিয়ে যাবে, এটা তো পসিবল নয়। সবার ক্ষেত্রে একটা হলো, যেটা আমি কিনা ওই ঝুপড়ির গোড়াগাছা বস্তির যে মেয়েটির কথা বলছিলাম তার ছিল না, সে অন্ধকারে চুপ করে বসেছিল, পুলিশকেও বলতে পারছিল না কি হচ্ছে, অনেক কায়দা কষ্ট করে। তখনকার দিনে এত মহিলা পুলিশের সংখ্যাধিক্য ছিল না 2005-এ। তারপরে মানবাধিকার কর্মী, অধিকার কর্মীরা নানাভাবে চিৎকার করে 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 এটা করেছেন, কিন্তু মানে ভালো কাজ করেছেন। এবারে বলছি যে শাহিনার মতন একটি মেয়ে, সে কেন যেতে পারবে না? না শুনুন স্যার, একটু একটু আমাকে বলতে দিন, যেহেতু আমি অনেক ছোট বাচ্চাদের নিয়ে কাজ করি, তো সেখানে আমি দেখেছি এটা যে একজন ধর্ষিতা বাচ্চা কি চাইছে সেটার থেকেও বড় কথা হয়ে ওঠে তার পরিবার, তার সমাজ কি চাইছে। এবং সেখানে কিন্তু অনেকগুলো ঢেউ রয়েছে যেগুলো পেরিয়ে ওই পরিবারটি পুলিশের কাছে যাবে, তার কেসটা রেজিস্টার করাবে। এই যে সাহসটা না, এটা কিন্তু সবার মধ্যে থাকে না স্যার। আপনিও হয়তো জানেন যে ভারতবর্ষে যদি একটা আপনার 1 বছরে 40টা ধর্ষণের কথা আমরা জানতে পেরে থাকি, তাহলে জানবেন যে 180টা আমরা জানতে পারলাম না। কারণ যে পদ্ধতিতে আমরা জানি, বাচ্চা মাকে বলছেন, মা সেটাকে সাহস করে বাবাকে বলছেন, বাবা সেটাকে থানায় পৌঁছে দিচ্ছেন, এই পর্যন্ত যাওয়াটা কিন্তু অনেক সাহসের কাজ। সেইটা কিন্তু আমাদের দেশে সবসময় হয়ও না। তার আগে অনেকে আসেন সেটাকে থামিয়ে দেওয়ার জন্য, আবার লোকলজ্জা
এই মেয়েটির বিয়ে হবে কি না, তার পরিবার। আপনি কিছুদিন আগেই আমরা শুনছিলাম 14ই সেপ্টেম্বর সম্ভবত হাথরসের ঘটনার 4 বছর পূর্ণ হয়েছে। আপনি ভাবুন, সেখানে দেখা যাচ্ছে যারা অপরাধী তারা মালা পরে, রাজনৈতিক নেতারা তাকে ব্যান্ড পার্টি বাজিয়ে নিয়ে আসছে, আর যারা ভিকটিম, মেয়েটি মারা গেছে কিন্তু তার পরিবার বলছে সেখানে যে 7-8 বছরের বাচ্চাগুলো তারা স্কুলই দেখেনি। মানে এই লজ্জা রাখবো কোথায়? এখানে প্রত্যেকে দায়ী স্যার, প্রত্যেকে দায়ী। হতে পারে, আমি বলছি না বিলকিস যে বানুর ঘটনাটাও তাই। একেবারে একেবারে মানে বললে তো আমরা যদি বলতে থাকি না, এটা প্যান্ডোরার শেষ হবে বাক্স, না, মানে কোথায় শেষ হবে না। তো এই যে ধারাটা না, এইটা কিন্তু কোথাও না কোথাও আপনারা যারা আছেন, যারা এগিয়ে আসছেন তারা তো অবশ্যই, কিন্তু আমার মনে হয় এটাকে যারা শাসক দল আছেন এবং যারা বিরোধী পক্ষ আছেন, আমরা স্ট্রং বিরোধী কেন চাই? যে সে আয়না হবে শাসকের সামনে, সে তুলে ধরবে তোমার মুখটা কেমন, কি তুমি ভুল করলে দেখো। কিন্তু আমরা কাউকে পাই না যে ওই লঙ্কায় বসেন যিনি, তিনি কিন্তু পাল্টে যান। কেন এটা হবে? আমার কাছে এই যে বলছিলেন না এক্ষুনি যে ধর্ষিতা যারা হচ্ছে সবসময় তারা বাইরের লোকের দ্বারা হয় নাকি? মেয়েরা সব থেকে বেশি আনসেফ তার বাড়িতে, তার পরিবারে। কারণ সেই ঘটনা আমরা বলি না। আমার মামা যদি আজকে আমাকে ধর্ষণ করেন, আমি যদি সেটা আমার বাবা বা মাকে বলি, সঙ্গে সঙ্গে মা বলবেন চুপ করে যাও। কারণ তার ভয় আছে যে আমার যে পরিবার সে কলঙ্কিত হবে, তার থেকে এই মেয়েটিকে চুপ করিয়ে দেওয়া অনেক বেটার। এরকম অনেক কথা আছে স্যার। আমার ক্লাস 8-এর বাচ্চা এসে যখন আমাকে বলে, কেন বলে আমি সেটা জানি না, কিন্তু যখন এরকম অনেক ঘটনা শুনি, মামা, কাকা, জ্যাঠতুতো, দাদা, মানে আপনার না মানে কি বলবো, লজ্জা হবে ভাবতে যে আমরা এখনো মানুষ বলে নিজেদের পরিচয় দিই। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এগুলো আমাদের সার্বিক সামাজিক সমাজের সমস্যা, ঘটনা। সার্বিক সামাজিক একেবারে, সমস্যা। একেবারে। শাহিনা যেমন একটা একদম সহমর্মিতা পরিষ্কার অভাব। পরিচ্ছন্নভাবে একটা স্যার এমপাওয়ারিং পুলিশের এর উপরে কথা, পয়েন্ট আউট না আমি করেছো। পুলিশের উপর, কারণ আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আর এমপাওয়ারের কথা যখন বলি, মানে ওই মহিলা কুস্তিগররা যখন যন্তর মন্তরে ধর্ণা দিচ্ছিল, তখন মানে এই পার্টি ওই পার্টি চলছিল, যে কুলভূষণ সিং না, উনি যে যার নামে অ্যালিগেশন ছিল, মানে আমার এরকম কিছু একটা তো আমার সেখানেও মনে হয় যে ওই মেয়ে মানে ভারতের জন্য গোল্ড মেডেল নিয়ে আসছে, Wrestlerদের সঙ্গে যে ঘটনা তাকেও যদি রাস্তায় বসে উই ওয়ান্ট জাস্টিস করতে হয়, আর ব্রিজভূষণ, ওর তুমি যার নাম এম্পাওয়ারিং বললে নিয়ে কি ব্রিজভূষণ। আমাদের প্রশ্ন থাকতে পারে যে ওই মেয়েটা এম্পাওয়ার নয়, ভয়ে বা অন্য কিছু? সেখান থেকেও, আর সেখানেও সমাজের কিছু শ্রেণীদের প্রশ্ন, মেয়ের ক্যারেক্টার খারাপ, মেয়েই ওইরকম কিছু করেছিল, ও কিছু পাওয়ার জন্য করেছিল, মানে এই ধরনের মেন্টালিটি। মানে মেয়েদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এখনো পর্যন্ত আমাদের সমাজে মেয়েরা সব টার্গেট হিসেবে মেয়েদের সেটা নয়, আসলে একটা ব্যাপার দিক না, একটা ব্যাপার বলছি, প্রশ্নটা সার্বিক সামাজিক সমস্যা। না বুদ্ধদেব দা, আমি যে আমাকে বলো, তাহলে বলবো আমার কাছে তো একটা কমপ্লেন্ট রেজিস্টার হতে হবে। যদি সেই কমপ্লেন্ট, তাহলে তো পুলিশ রাজ হয়ে যাবে। আমি যদি ঘরে ঘরে ঢুকে না, সবকিছু সমস্যা 12টা থেকে 7টা অবধি একজন মেয়ে থানায় বসে আছে, আর যখন রেজিস্টার নিচ্ছেন না, তা কাকে বলবো? সেটা তো আমি দূর থেকে বলতে পারবো না, সেখানে প্র্যাকটিক্যালি কি হয়েছে। না ঠিক আছে, সেখানে হয়তো আমরা তার কোনো মধ্যে ওদের particular- বাড়ির লোকের থেকে কেউ একটা বলেছে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা এরকম হতে পারে। কাউকে কোনো স্যার, ব্যক্তিগতভাবে বলা কমপ্লেনটা হচ্ছে না কেন সেটা। রেজিস্টার করছে না? কমপ্লেনটা মানে যাদের রেপ হচ্ছে তারা কমপ্লেনটা রেজিস্টার করতে পুলিশ স্টেশন অবধি আসছেন না কেন? সেটা কি একটা প্রশ্ন নয়? এটা কিন্তু সমাজের, এটা বিরাট প্রশ্ন। এটা সমাজের দিকেও এটা যেমন সমাজের- আঙুল তোলে, এবারে কিছুটা enabling দায় society, আমি পুলিশকেও বলি, কিন্তু এই নিতে হবে পারমিতা, স্যার। এনাবলিং সোসাইটি তৈরি করার ক্ষেত্রে পুলিশের একটা খুব শক্তিশালী ভূমিকা আছে, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মানে মানুষের কন্ডিউসিভ সোসাইটি বলে, মানে গুড ইন্টেনশন কন্ডিউসিভ সোসাইটি, বা একটা সহায়ক সোসাইটি যদি তৈরি করতে হয়, সেটার দায়িত্ব শুধু পুলিশের উপরেই কিন্তু বর্তায় না। পুলিশও কিন্তু এই তোমার আমার মতো, তুমি ডাক্তার হয়েছো ফরচুনেটলি, না, আমরা কিন্তু কোনো আমরা ওরা করছি না, আমাদের আমি কোনো বলছি। পুলিশ বনাম রেস্ট এই আলোচনাটা নয়। তাহলেও আচ্ছা, আমি তাহলে শুধু- আলোচনাটাকে তুমি না, যদি বুদ্ধদেব দা, এক একটা মিনিট। অভিমুখ আনতে চাও না, না। তাহলে আমরা একটা জায়গা মতন গেতে আচ্ছা পারলে ভালো হয়। আচ্ছা, রুচিরা অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছিলেন, আমি রুচিরার কথা একটু আমরা শুনতে তো আমরা একটু রুচিরাদের রুচিরার কথা কথা শুনতে চাইছি। না আমি এটাই বলতে চাইছিলাম যে আলোচনার অভিমুখটা না
মানে এই বিষয় থেকে যেন সরে না যায়, মানে ফিরে আসতে হবে যেটারই নিশ্চয়ই, আলো। মৃত্যুদণ্ডে হ্যাঁ, ফিরে মানে, আসতে, মৃত্যুদণ্ড। আমার আলোচনাটা শুনে কয়েকটা জিনিস মনে হচ্ছিল। এক, যে এই যে যেই কথা বলতে আরম্ভ করছি, যে ধরুন পুলিশ কমপ্লেন নেয় না, সমাজের এই অবস্থা, এত এত পক্সো কেস, সেগুলো পৌঁছই না পুলিশ অবধি। তারপর তো পুলিশ, আদালত, বিচার, শাস্তি, তো অনেক লম্বা জার্নি। ঠিক। এই জিনিসগুলোই যদি অনেক শক্ত হতো, কারণ ভারতের যা আইন আছে তাতেই প্রত্যেকটা আছে। হ্যাঁ, পক্সোর বিভিন্ন ধারা আছে, জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্টের বিভিন্ন ধারা আছে, তাতে মানে যে অ্যাক্টে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিটের কথা আছে, প্রত্যেকটি থানায় একটা শিশু বান্ধব কর্নারের কথা আছে, যেটা বিশাখা তো আপনার আলাদা, বা বিশাখা তো আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেসের অন্য, হ্যাঁ। মানে এই প্রত্যেকটাই যদি আমরা ফলো করতাম, মানে এবং হতো, তাহলে এই যে যারা বলছেন মৃত্যুদণ্ড চাই, আমি বারবার ওটাই ফিরে যাচ্ছি, যে এই যে মৃত্যুদণ্ড সাধারণ মানুষের চাওয়া, সেটা বাকি জিনিসগুলো হচ্ছে না বলেই চাওয়া। কারণ ওই জিনিসগুলো যদি ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক প্রসেস মেনে হতো, আমি যেটা তোমার প্রথম প্রশ্ন ছিল, তাহলে হয়তো অপরাজিতা বিল, এবং সেটা যেভাবেই এই সরকার করে থাকুন না কেন, আমরা যারা মনে করি বিলটা যথেষ্ট নয়, কারণ এইটা দিয়ে হবে না, বরং যেগুলো আছে সেগুলোকেই করো, তাহলে এইগুলো হতো না। মানে মানুষ কি চায়, যে একটি ধর্ষণ হয়েছে বা মৃত্যু হয়েছে বা অন্য যে কোনো হয়েছে, খুন হয়েছে, তার সময়ের মধ্যে তার বিচারটা হোক এবং শাস্তিটি সুনিশ্চিত করা, আইনে শাস্তিটি যা আছে আইনে, এবং এই পক্সোর ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, অধিকাংশ পক্সো ক্ষেত্রে, মানে যেখানে 18 বছরের তলা একটি ছেলে বা মেয়ে, তার সাথে যৌন আচরণ করা হচ্ছে, শুধু ধর্ষণ না, যৌন আচরণ করা হচ্ছে, এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় অধিকাংশ, মানে ভারতের যে আপনার ক্রাইমস ইন ইন্ডিয়ার যে রিপোর্ট, 80-90% হচ্ছে যে ওই বাচ্চাটির পরিচিত, সে পাশের বাড়ির দাদা হতে পারে, মামা, কাকা, দাদু, স্কুলের টিচার, টিউশন টিচার, ইত্যাদি ইত্যাদি। এবার আমি যদি বলি যে এই যে 12 বছরের নিচে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে, পক্সো আইনেরও অনেকগুলো চেঞ্জ হয়েছে, সম্প্রতি 2019-এ অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে 12 তলায়, 16 তলায়, 18 তলায় এরকম ভাগ আছে, এবং তাতে আছে, যেটা অপরাজিতা বিলেও আবার আছে, যে মৃত্যুদণ্ড, ভেজিটেটিভ স্টেট হলে, অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট, হ্যাঁ, মৃতপ্রায় তাকে করে দেওয়া হচ্ছে, সেখানে মৃত্যুদণ্ড। এবার ধরুন সেটা মানে সেই অবস্থায় একজন পরিচিত কেউ এনেছে, যে এই কেসটার কথা 2004-এর কেসের কথা হচ্ছিল, বাচ্চাটি প্রেগনেন্ট, এই যে প্রচণ্ড সামাজিক চাপ, বাবা মা ভয় যেতেই পারছে না, এবার তাকে কি করা হবে, তাকে বলা হবে যে তুমি যদি এগুলো বলো, তাহলে তোমার এই ভীষণ পরিচিত দাদা, মামা, কাকা, দাদু, তাকে মেরে ফেলা হবে। বলা কাকে হচ্ছে, একটা ভীষণ ছোট, ধরুন 15-16 বছরের একটি মেয়েকে বলা হচ্ছে, যে ধরে নিচ্ছি প্রান্তিক, কারণ অবশ্যই আমাদের শুধু তো জেন্ডার কাজ করে না, লিঙ্গ রাজনীতির সাথে অন্য যে সামাজিক যে স্তরগুলো আছে সেইগুলো কাট করে একেবারে, সে একটা অত্যন্ত প্রান্তিক। আপনার যে ঘটনাটা বললেন, ঝুপড়িবাসী একটি মেয়ে, ভীষণ গরিব, এবং ধরুন সেটা খুব পরিচিত কেউ একজন করলো, আপন আত্মীয়, সে, এবং এইটা চললো 2 বছর ধরে, পক্সো আইনে বলা হয় 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে হয় না, যতক্ষণে সে কোর্টে যাচ্ছে, এই যে আদালতে বিচার হচ্ছে, ততক্ষণে আমরা যেটাকে বলি সে হস্টাইল উইটনেস হয়ে গেছে, সে বিরূপ সাক্ষী হয়ে গেছে, তার হয়ে আর কেউ সাক্ষী দিতে আসছে না। এই পুরো প্রক্রিয়াটাকে তো বদলাতে হবে। সে কেন? কারণ তার মনে হচ্ছে ওরে বাবা, এবং যেটা মানে আমাদের বিচারকের জায়গা থেকেও যদি আমরা ভাবি, যত আমি শাস্তির মেয়াদ বা শাস্তির প্রপোর্শনটা বাড়াবো, মানে মৃত্যুদণ্ড যত আনবো, তত কিন্তু পুলিশের ওপর দায় বর্তাবে,
উকিলের ওপর দায় বর্তাবে এবং সর্বোপরি আদালতের ওপর দায় বর্তাবে যে আমার কাছে যে সাক্ষ্য প্রমাণ ততটাই আমাকে মজবুত হতে হবে, মানে প্রপোর্শনালিটি, মানে সে যে, এবং যখনই আমি পাচ্ছি এই মানুষটাকে কিন্তু মানে একটা বিচারে একটা রায়ে তাকে মেরে ফেলা হবে, ন্যাচারালি আমি সাক্ষ্যটা অনেক বেশি চাইবো এবং সেই ক্ষেত্রে কিন্তু কনভিকশনটা কমে যাবে। এবং তাই জন্যই কোনো মানে নেই, এমনি কম। এবার যেই মুহূর্তেই আমি বলবো পক্সোর জন্য 20 বছর হতে পারে, পক্সোর জন্য মৃত্যুদণ্ড বা অমুক তমুক তমুকের জন্য মৃত্যুদণ্ড, এবং সমাজও বারবার মৃত্যুদণ্ড বলবে, আমার বারবার মনে হয় যে যারা মৃত্যুদণ্ডের পক্ষে একটু আলোচনা করলেই বোঝা যাবে যে এটা আসলে বাকি ব্যবস্থাটা সেইটা নেই বলে, সামাজিক এই অবস্থান এবং বাকি বিচার ব্যবস্থার অবস্থা খুব খারাপ, যে কোণঠাসা হতে হতে মনে হচ্ছে যাকে সামনে পেয়েছি বোঝা তো গেছে, এবার মেরে দাও। আদালত তো বুঝতে পারছি এ হয়তো গোটাটাই করেছে, কিন্তু পুলিশ, উকিল, আদালতের কাছে এক ধরনের সাক্ষ্য প্রমাণের অভাবে সে চলে যাচ্ছে, এবং সেই এমন সাক্ষ্য প্রমাণ যাকে তাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি, ন্যাচারালি আমার যেই লেভেলটা সেটা অনেক উঁচু হতে হবে, এবং তাতে কিন্তু আমার ধারণা কনভিকশন কমবে, তাতে বাড়বে না। তার চেয়ে অবশ্যই যেটা চাওয়া উচিত যে যেই আইনগুলো আছে সেই আইনগুলো কিভাবে বলবৎ করা যায়, যেখানে সে আইনের সমস্যাগুলো আছে, যে আমরা বলছি বটে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট, হ্যাঁ, মানে একেবারে সে শিশুর সাথে কথা বলতে পারবেন এরকম পুলিশ কর্মী কজন আছেন, তাদের এই প্রশিক্ষণ হন? তিনি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করেন। যিনি বিচারক আছেন তিনি শুধু শিশুদের জন্যে মামলা দেখবেন, সম্ভব না। উকিল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, কজন এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় যেখানে তিনি লিঙ্গ রাজনীতিটি বোঝেন, শিশু মন বোঝেন, এবং সেখানে সেইগুলো নিয়ে আমরা কাজ করি। যদি এই প্রত্যেকটা জিনিস ঠিক সময় অনুযায়ী এবং সুনিশ্চিত শাস্তি হতো, এবং যেভাবে আইনে আছে সেরকম, অবশ্য আইনে অনেক ঝামেলার ব্যাপার আছে, আমরা সেইগুলো নিয়ে অবশ্যই আমরা বলতে পারি, মানে কেন আমাদের মনে হচ্ছে অপরাজিতা আইনটি, মানে বিলটি মধ্যেই সমস্যা আছে, তাই জন্য আমরা বলছি, আমরা বলবো। আমার মনে হয় এই জায়গাগুলো বোধহয় কাজ করা দরকার, তাহলেই কিন্তু এই মৃত্যুদণ্ড নিয়ে যে আমাদের চাহিদাটা, এটা কোথাও আমরা বুঝবো। নয়তো কিন্তু মৃত্যুদণ্ড ওরকম একটা তুরুপের তাসের মতো ছুড়ে দেওয়া হবে, চলো মৃত্যুদণ্ড, কিন্তু তাতে কিন্তু আদতে একটা সমস্যারও সমাধান হবে বলে আমার মনে হয় না। আর পৃথিবীর যে দেশগুলো মৃত্যুদণ্ড আর নেই, প্রায় অনেকগুলো, প্রায় 119টি, তারা তাদের বিচার ব্যবস্থা কীরকম, তাদের ক্রাইম রেট কীরকম, সেইগুলো আমরা একটু দেখি। আমরা সেখান থেকে কেন ভারতকে রাখতে হচ্ছে সেটা একটা অন্য প্রশ্ন, আমি সেখানে যাচ্ছি না, কারণ ভারতে মৃত্যুদণ্ডটি আছে, কিন্তু সেটার চাহিদা বেড়ে যাওয়ার পিছনে এটা কি আমরা সেই রেট্রিবিউটিভ জাস্টিসের কথাই বারবার ফিরে আসছি, মানে যেটা নাই ফর আন আই, প্রতিশোধ স্পৃহা বাড়ালে কিন্তু আখেরে মানবাধিকারের মানে যে জমিন সেটা দুর্বল হয়, সেটা শক্ত হয় বলে আমি সেটা হয়, এবং নির্যাতিতারা বোধহয় আরো বিপন্ন হয় তাতে। হ্যাঁ, এবং পারমিতা কিছু বলবে এই প্রসঙ্গে? আমি এটাই বলবো যে এটা হয়তো উনি একদমই ঠিক বলেছেন, যে আজকে হঠাৎ করে আমরা কেন বলছি যে অভয়ার খুনিদের ফাঁসি চাই। প্রথমত আমরা আমাদের সহকর্মীকে যে অবস্থায় দেখেছি সেটা আমাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, এবং ওই জায়গায় দাঁড়িয়ে একজন মেয়ে হিসেবে আমার মনে হয়েছে, বা আমার মতো সমস্ত মেয়েদের মনে হয়েছে, যে আজকে যদি আমি ওই জায়গাটায় থাকতাম, সেইটা যে একটা ভেতরের আগুনটাকে জ্বালিয়েছে, ক্ষোভ, রাগ, দুঃখ, হতাশা, ভয়, এই যে একটা সংমিশ্রণ ইমোশনসের, সেখান থেকে বলছি হ্যাঁ মেরে ফেলো, কারণ আলটিমেটলি তো খুন করেছে, মেরে ফেলো। কিন্তু এটাও দেখতে হবে যে আজ অবধি যতগুলো রেপ কেসেস রেজিস্টার্ড হয়েছে, কটার সলভ হয়েছে? এত বড় বড় মামলার আমরা কথা শুনি, হাথরাস, কামদুনি, হাঁসখালি, অনেক কিছু, কটার ধর্ষক শাস্তি পেয়েছে? এবং সেই যে একটা বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সব কিছুর ওপর একটা অনাস্থা, চরম অনাস্থা তৈরি হয়েছে, সেটাই হয়তো আমাদেরকে আজকে বাধ্য করছে বলতে যে না, একটা মৃত্যুদণ্ড দাও, সমাজের কাছে একটা না, মানে কি বলবো, ইনস্ট্যান্স তৈরি করে দাও যে এরকম করে মেরেছিল, তাকে মেরে ফেলা হয়েছে, মানুষ একটু ভয় পাক। এটা কিন্তু একটা অভয়ার জন্য হয়নি, এটা একদম খুব সত্যি কথা।
এই না, এতদিনের তোমাদের যে- আন্দোলনও তো সেই একটা দাবিতে আটকে থাকেনি। একদমই তোমরা তো- নয়। আমাদের আন্দোলনটা যদি 5 দফা দাবি আপনারা দেখেন, আমরা প্রথম চেয়েছি বিচার পাক। দ্বিতীয় দাবি কি বলেছি, যে আমাদের যিনি এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে আমি এখন আর ডাক্তার বলবো না, এবং লিগালি তিনি ডক্টর ননও, কারণ তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে। তো এবং তাকে ডাক্তার বলার প্রবৃত্তিও আমার নেই, খুব শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। তার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন অ্যালং উইথ রেজিগনেশন অফ ডিএমই ডিএইচএস, কারণ ওই যে সেমিনার রুম তার উল্টো দিকের যে বাথরুমটা, সেটা রাতারাতি পরের দিন থেকে ভেঙে ফেলার কেন? অন্যান্য অনেক জায়গায় তো অনেক রিকনস্ট্রাকশন দরকার ছিল, পুরো আরজি করটা এত বড় হসপিটাল, ওই রুমটাই ভাঙতে হলো। এটা তো, এই সন্দেহ হওয়াটা তো খুব স্বাভাবিক। এবং সিবিআই নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে ক্রাইম সিন ওয়াজ অল্টার্ড, তার মানে অবশ্যই এভিডেন্স ট্যাম্পারিং হ্যাঁ, হয়েছে। অনেক রকম সম্ভাবনা তো হ্যাঁ, মাইকটা নিয়ে বলুন না। আমার মনে হয় যে আমি মানে কারোকে ইয়ে করছি না, কভার আপ করছি না, কারোকে ডিসঅনার করছি না, তবে এই যে কেসটা যেটা নিয়ে আজকে পারমিতা, আমাদের তো মূল এই যে মানে মৃত্যুদণ্ডের কাম্য, যেখানে একটা তাত্ত্বিক আলোচনাই অলমোস্ট চলছে, সেখানে ও শুরু করেছে খুব সুন্দর যে এই আমার ভয়, এই আমার যন্ত্রণা। না, আমি কিন্তু একটা আমি ছোট্ট বলছি কথা যে আপনাকে যেখানে জিজ্ঞেস করব। একটা আচ্ছা, রিজু, হ্যাঁ। সেটা হচ্ছে যে যেখানে এই যে এই কেসটা রয়েছে না, যেটা আমাদের আরজি করের যে কেসটা, খুব প্রাসঙ্গিক, মানে ওকে ওর যে যন্ত্রণা আছে, ওর যা আছে, ও সবসময় বলবে। কিন্তু আমার মনে হয়, মানে ইউ আর দি সিনিয়র জার্নালিস্ট, সবাই রয়েছে অন্যান্য সিনিয়র, যেহেতু এটা বিচারাধীন রয়েছে একদম অ্যাপেক্স কোর্টে না, এবং না, আরো আমরা সব, ঠিক আছে, আমরা CBI ওইটা এটার নিয়ে মধ্যে বেশি- আমরা ওটার মধ্যে ঠিক আছে, ঢোকার দরকার নেই। শুধু একটা জিনিসই আপনাকে জিজ্ঞেস করছি, যে এই যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এই এসওপির কথাটা আপনি বললেন, এবং আরজিকরের ঘটনার পরেও এই কথাটা বারবার আলোচিত হচ্ছে। আমি জাস্ট আপনার কাছে জানতে চাইছি, শুধু এটা কোনো নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে নয়, আপনার কাছে জানতে চাইছি যে এই ধরনের একটা হিনাস ক্রাইমের ক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হওয়া উচিত, এটা যদি একটু ছোট্ট করে আমাদের স্ট্যান্ডার্ড বুঝিয়ে অপারেশন, যে কোনো কাজেই, যে কোনো স্পেশালাইজ কাজে তার একটা এসওপি থাকেই। আমাদের বিএনএসেও এসওপি ঠিক করে দেওয়া হয়েছে, এবং সিআরপিসিতে, আইপিসিতে, সব জায়গায় এসওপি আছে। তারপরে দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে এক একটা সংস্থা তাদের নিজেদের মতন করে একটা এসওপি তৈরি করে। তাদের যারা শিক্ষিত মনস্ক, যাদের মধ্যে পাণ্ডিত্য আছে, যাদের মধ্যে দার্শনিক জ্ঞান আছে, সেই সব মানুষগুলো মিলে একটা, আমাদের পৃথিবীর তত্ত্ব সহিত তারাই তৈরি করেন। তো সেরকম এসওপির মধ্যে যে যা আছে, যে পক্সোর ক্ষেত্রে সবগুলোই, যেটা সবাই জানে, মানে যাবে একজন অবশ্যই মহিলা পুলিশ অফিসার এটা তদন্ত করবে সাব ইন্সপেক্টরের উপরে। যদি সেই সময়ই কোনো পুলিশ, যদি আইও কোনো ছেলে হয়, সেরকম পাওয়া আনঅ্যাভেলেবল হয়, তাহলে সে আইওকে সব ক্ষেত্রে হচ্ছে যে একজন মহিলা পুলিশ কর্মীকে তাকে অ্যাকম্পানি করতে হবে। পক্সোর ক্ষেত্রে যেটা, হ্যাঁ, ভিকটিম যদি মেয়ে হয়, আর পক্সোর ক্ষেত্রে এই অফিসার এবং যে আইও অবশ্যই তারা এমনি পোশাকে থাকবে, মানে সিভিল ইউনিফর্মে থাকবে না। তবে আমি যতটুকু জানি এখনো বোধহয় পুলিশে বোধহয় মহিলা কর্মী বোধহয় 9 কি 10% একটু পুলিশে। কম, কিন্তু সেটা তো কম। হচ্ছে, মানে অনেক প্রতিকূলতারই আপনারা কাজ করেন। ডাক্তারদের জিজ্ঞেস করো, আমাদের তো বিভিন্ন যে ডাক্তার হসপিটাল, না, ওই জন্য আমি কাউকে দোষ দিয়ে কথাটা বলছি না, আমি সমস্যাগুলো সবারই এসওপি মেনটেন করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, সেটাও কিন্তু খুব জরুরি। আজকে যে এই সমস্ত সংস্থাগুলো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা যাদের দেবার কথা ছিল, সেটা ঈশ্বরেরই হোক, সরকারের হোক, তারা দিতে পারেনি। তার জন্যেই হসপিটালে এই যে নিরাপত্তার জন্যে, আমি ওই ইস্যুগুলো ছেড়ে দিচ্ছি, হসপিটালের নিরাপত্তা যে ডাক্তারবাবুরা বলেন, যে দাবিটা করেন, তার মধ্যে তো কোনো ইয়ের অভাব নেই, যুক্তির অভাব নেই। আর সেদিনও কোথায় কোন একটা হসপিটালে সেখানে এক্সরে করার ব্যবস্থা নেই, ডাক্তার বলে যে বাইরের থেকে করিয়ে এনে ভাঙচুর করে দিয়েছে। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারের অভাবটা আছে পুলিশের, আপনি যান না হুগলির কোনো একটা গ্রামীণ অঞ্চলের পুলিশে, সেখানে একজন সাব ইন্সপেক্টর টিম করছে, 2টো কনস্টেবল আছে, 500টা গ্রাম আছে চারিদিকে, ঠিক আছে? সেখানে প্রত্যেক জায়গায় কোনো একটা ঘটনাকে আপনি 1 ঘন্টার মধ্যে যদি দাবি করেন এসওপি অনুযায়ী, কারো বাবার 7 দিনে ওখানে পৌঁছায়। তো এগুলোকে বুঝতে হবে। কিন্তু এসওপিটা আছে, সব কিছুটাই যতটা স্বচ্ছতার সাথে, পৃথিবীর দেখুন জ্ঞানী মানুষ
যারা নিয়ম প্রণয়ন করেন, সেটা আমাদের মুখ্যমন্ত্রী হন, দেশের প্রধানমন্ত্রী হন, সংশোধিত করে বা কি, তারা তো নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে তো আমরা সেই জন্যেই পাঠিয়েছি। তারা যদি সঠিকভাবে না করেন তাহলে আমাদের তো তাদেরকে করতে হবে, আমাদের পরিত্যাগ করতে হবে তাদেরকে। আমরা তো সেটাই ভাবি, সেইভাবেই নির্বাচিত সরকারের গণতান্ত্রিক পদ্ধতিটাকে আমরা তো মেনে হ্যাঁ, চলছি এখন। মানে আমরা দেখতে পাচ্ছি যে আইন আছে, এসওপি আছে, সবকিছুই আছে, কিন্তু তার তার রূপায়ণের জায়গায় একটা আজকে একটা জিনিস আজ আরজি করের একটু বলি, যেটার মধ্যে আইনের কোনো কচকচানি নেই, সেটা যে আন্দোলন এরকম একটা পর্যায়ে যেতে পারে বা কিছু, সেগুলো তো বড় কথা ছিল না, সেটা তো পরে গেছে। স্নোবল করতে করতে আন্দোলনটা একটা সাংঘাতিক পর্যায়ে গেছে। কিন্তু পুলিশকে সবসময় মাথায় রাখতে হয় যে ভিকটিম বাড়ি এবং পরিবার, সমাজ ব্যবস্থাটা তো একটা আছেই। ওইটাও সব পুলিশ অফিসারের এরকম চিন্তাভাবনা নেই যে এটা একটা মারাত্মক, আমি ধরতে পারলাম, একটা ডেটারিং ফ্যাক্টর করে এনাবলিং সোসাইটিতে আমি একটা অবদান রাখলাম, এটা সবাই মনে করতে পারে না, এটা একটু বেশি বড় ধারণা হয়ে যাবে। কিন্তু মূল চাপটা থাকে আমাদের আদালত, যেখানে আমাকে ট্রায়ালটাকে ফেস করতে হবে। আমাদের তো সবাই কে অ্যারেস্ট হলো আর কে না হলো 3 দিন পরে ভাই কাগজে আর কারোকে পাত্তা পাওয়া যায় না। ঠিকই। তখন যে ট্রায়ালে যখন যায় না, তখনই হচ্ছে পুলিশের আসল হচ্ছে যে পরীক্ষা। ঠিকই। থ্যাংক ইউ বুদ্ধদেব। তার জন্য আমরা এসওপি, প্রত্যেকটা এসওপি ওইখানে কোশ্চেন হয় নিশ্চয়ই। ডিফেন্সে। আমি এই সূত্র ধরে আমরা অনেকক্ষণ ধরে এই যে আমরা ধর্ষণের সমাধান হিসেবে মৃত্যুদণ্ড নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আরেকটা কথা বোধহয় বলা দরকার রয়েছে যে অপরাধ তো নানা ধরনের হয়, মানে এবং এই আরজি করের এই ঘটনাটা মানে আমাদের সমাজের আরও কিছু গুরুতর, শুধু একটি ধর্ষণই একমাত্র নয়, আরও কিছু গুরুতর অপরাধের দিকেও মানে আলো ফেলেছে। তো ধরা যাক দুর্নীতি বা গণপিটুনির ঘটনা প্রায়ই ঘটে থাকে চারপাশে। এই সব ঘটনাগুলোর ক্ষেত্রে তাহলে মানে এই সব ঘটনাগুলোর ক্ষেত্রে আমাদের কি রায় হবে, এটা আমি কাকে জিজ্ঞেস করবো? মোনালিসা, আপনি বলবেন? না, কি রায় হবে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি রায় বলতে কি আইনের লোক সমাধান নই। হবে, মানে কিন্তু রায় বলতে- আমার একটা কথা মনে হয় যেটা, যে সেই ধর্ষক হন, অপরাধী হন, তারা তো আর আকাশ থেকে পড়েন না, ঠিক। তারা আমাদের সমাজ থেকেই উঠে আসেন। ঠিক ঠিক। তাই শোধন যদি করতেই হয়, সেটা সমাজ থেকেই শুরু করতে হবে এবং নিজ নিজ বাড়ি থেকেই করতে হবে। আমার মনে হয় এর বাইরে, কারণ উনি বলছিলেন যে একটা বৃহত্তর সমাজ, তো সেখানে কটা পুলিশ আছেন যে সবটা ঠিক ঠিক হবে যা আমরা চাই, এটাও কিন্তু একটা অসম্ভবের জায়গা। তার থেকে যদি আমি আমার বাড়িটাকে এবং আমার পাশের বাড়িটা, তার বাড়িটাকে, এই করে আমরা পাড়া থেকে মহকুমা, মহকুমা থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে আরও বৃহত্তর ক্ষেত্র, এগুলোকে যদি ওই একটু একটু করে, একসঙ্গে হবে না, এই শুরু করলাম আর হয়ে গেল, এরকম অলীক ভাবনায় আমার মনে হয় না যে কোনো জায়গায় আমরা পৌঁছতে পারবো। কিন্তু যদি শুরুটা করি, আমার মনে হয় যে তার একটা বৃহত্তর প্রভাব সমাজে থাকবেই। আপনি তো একটা অসাধারণ কথা বলেছিলেন যে একটা উৎসব চলছে, যে সমাজকে শোধনের উৎসব চলছে। একেবারে এটা তো আমার অনুভূতির কথাই আমি বলেছিলাম, এখনও আমি মনে করি। কারণ এই যে আজকের প্রসঙ্গটা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে ধর্ষণের সমাধান মৃত্যুদণ্ড। আমি কিন্তু ওই সমাজ শোধনের কথাই বলবো, এবং সেখানে আমি বলবো যে একেবারে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই সমাধান প্রসঙ্গে আমি শাহিনা কি কিছু বলতে চাইবে যে এই সমাধান প্রসঙ্গে কি সমাধান হতে পারে? একদমই, মানে যেটা দিদি বলছিলেন যে নিজের বাড়ি থেকে শুরু করা। প্রশ্ন করি না আমাদের ছেলেদেরকে, এত রাত অবধি কোথায় ছিলে, কার সাথে ছিলে, কি ধরনের তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, ওইগুলো নিয়ে আমরা কথাই বলি না। আমরা মেয়েকে বলি সাবধানে যাস, কার সাথে ছিলিস, কে ফোন করেছে, এই প্রশ্নগুলো আমাদেরকে ছেলেদেরও করতে শুরু করতে হবে। তাহলেই একটা মানে যেই চেঞ্জের কথা আমরা বলছি, যেরকম সমাজের স্বপ্ন দেখছি, তাহলেই পসিবল হবে। নাহলে তো মানে ওই মৃত্যুদণ্ড আর এইসব নিয়ে আমরা আলোচনা করব। আর একটা লাস্ট একটা কথা, মানে পুরো জিনিসটাই না, মানে লিঙ্গ, জেন্ডার নিয়ে আমরা কথা বলছি, কিন্তু পুরো একটা পাওয়ারের খেলা, সব দিক থেকে দেখবেন পুরো পাওয়ার। মানে আমি দেখি একটা, মানে সিম্পল একটা বিয়ের এক্সাম্পল দিই, একটা ছেলের মা, মানে উনি একজন মহিলা,
আর একটা মেয়ের মা, উনিও একজন মহিলা, কিন্তু যখন পাওয়ারের মানে যখন উনি ছেলের মা তখন ওনার রোল আলাদা, তো তখন ওনার অ্যাটিটিউড আলাদা। যখন উনি একটা মেয়ের মা তখন আলাদা হয়ে যান। দুজনেই এক মহিলা, কিন্তু ওখানে পাওয়ারের ব্যাপার আছে। আর অনেক হ্যাঁ হ্যাঁ আর আর যখন আমরা বলছিলাম না অনেক পুলিশের ক্ষেত্রে বা অনেক ডিপার্টমেন্টে মহিলাদের ইনক্লুড করা, তো আবার সেই মহিলাগুলো আবার মানে কি বলবো, এই পুরুষতান্ত্রিক সমাজের পার্ট যেন না হয়। অনেক মহিলারাও তো এইরকম ধরনেরই কথা বলে। আমি আরজি কর নিয়ে যখন গিয়েছিলাম, আমাদের একটা ক্যান্ডেল র্যালি ছিল, তখন একজন দাঁড়িয়ে বলছেন কী দরকার ছিল মেয়েটাকে রাতে ওই ঘরে গিয়ে ঘুমানোর। আমি না অবাক হয়ে ওনার মুখের দিকে এটা কে দেখছি, বলছেন? মানে একজন মহিলাই ছিলেন আমাদের সাথে, আর ওনার সাথে একজন পুরুষ, দুজনে মিলে এই আলোচনা করছে। তখন ওই মুহূর্তে যে মেয়েটা কেন রাতে, একটু তো ওর ভাবার উচিত না, মেয়ে আছে একা একা কেন ওখানে ঘুমোতে যাবে। আমি বললাম আবার প্রশ্ন মেয়েকে নিয়ে, যদি আপনি রাতে কোথাও ঘুমোতে যান একবারও কি ভাবেন না তো? কোনো ছেলে ভাবে আমি ওখানে একা যাব না রাতে, একা ওর সাথে ঘুরবো না, কিছু হয়ে যেতে পারে, সেই ভয় ওই ছেলের নেই। তো ওই ভয়মুক্ত সমাজ আমাদের জন্য নেই কেন, আমাদের কেনই ভাবতে হবে? তো ওই ভয়মুক্ত সমাজ যেন সবার জন্য, মানে এই সমাজ মেয়েদের জন্য আর ছেলেদের জন্যই মানে সমান হতে পারে, সেই চেষ্টাই আমাদেরকে আবার করতে হবে। মানে দোষ তো অনেক দিই আমরা, এ খারাপ, ওই অমুক, ওই তমুক। তো সত্যি আমাদের বাড়ি থেকে, আমাদের নিজেদের থেকে শুরু করতে হবে। আর কেউ কিছু বলবেন, মানে সমাধানের খোঁজে আমরা কোথায় পৌঁছতে চলেছি? আর আর কারোর কিছু বলবার আছে? আমি লাস্ট একটা কথাই বলতে চাইবো। আমি সিঙ্গেল চাইল্ড, একমাত্র কন্যা সন্তান মা বাবার। তো সেই হিসেবে জানি মা বাবা একজন মেয়েকে কি বলে। তো যেমন বলে যে, আমার মাই বলেন যে তুমি মেয়ে তো, বেশি জোরে কথা বলো না, বেশি তেজ দেখিও না, বাস্তবটা বড় কঠিন। তো এটাই বলবো, যারা মেয়েদের মা, কন্যা সন্তানের মা, তারা মেয়েদেরকে বলুন, হ্যাঁ তুমি জোরে কথা বলো, তুমি তোমার দাবির জন্য, তোমার যেটা ন্যায্য পাওনা তার জন্য আওয়াজ তোলো, তুমি নিজেরটা বলতে শেখো এবং নিজেরটা ছিনিয়ে নিতে শেখো। এবং যারা ছেলেদের মা, তাদেরকে আমি বলবো, আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, যারা মা হয়েছেন তারা প্রত্যেকেই আমার থেকে বয়সে বড়, প্রত্যেককে সম্মান দিয়ে আমি কথাটা বলছি, একটু ভেবে দেখবেন আপনারা। যারা ছেলেদের মা, তারা ছেলেদেরকে বলুন যে তুমি ছেলে হয়েছো মানে তুমি ভেবে নিও না দুনিয়াটা তোমার পায়ের নিচে, দুনিয়াটা যতটা তোমার ততটা একটা মেয়ের। এই জিনিসটা প্রথম দিন থেকে একটা ছেলে এবং একটা মেয়ে দুজনেরই প্রথম দিন থেকে এই শিক্ষাটা সবার আগে পাওয়া উচিত, অ আ ক খ শেখার আগে। তবেই মনে হয় সমাজটা বদলাবে। এই চেতনাই বোধহয় আমাদের এতদিন ধরে যে আন্দোলন চলছে, রাজ্য জুড়ে আমরা যে একটা অভূতপূর্ব প্রতিবাদ আন্দোলন দেখতে পাচ্ছি, এই চেতনাই বোধহয় তার সবথেকে বড় প্রাপ্তি। আমাদের আলোচনা বেশ অনেকক্ষণ ধরেই চলছে। আপনাকে দিয়ে শুরু করেছিলাম, মোনালিসা, আপনি কি শেষ কথাটা কিছু বলবেন? আমি ভীষণভাবে অপটিমিস্ট। আমি বলবো উই শ্যাল ওভারকাম সামডে। সেই সামডেটার জন্য আমরা ওয়েট করছি, এবং আমাদের এই যে রাস্তায় বেরোনো, সেটাকেই লক্ষ্য করে। খুব খুব সদর্থক আলোচনা হলো। প্রত্যাশিতভাবেই বহু স্বর, বহু মত উঠে এসেছে আমাদের আলোচনায়। মৃত্যুদণ্ডই কি ধর্ষণের সমাধান? এর উত্তর হ্যাঁ বা নায়ে না খুঁজে আমরা সমাজের কাঠামোগত বদলের কথা নিয়েও আলোচনা করেছি। একসঙ্গে যেমন আমরা সবাই খুব জোরালো স্বরে বলেছি যে ধর্ষণ একটি ঘৃণ্য, গুরুতর অপরাধ এবং তার কঠোর শাস্তি নিশ্চয়ই হওয়া উচিত, তবু সেই সঙ্গে সঙ্গে সমাজের বদলটাও যে আসা জরুরি, এই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা এমপ্যাথির কথা বলেছি, কারণ আবারও বলছি যে ধর্ষণ ঘটে সহমর্মিতার অভাবেই। গান্ধারীর আবেদন মনে পড়ছে। গান্ধারী কপট যুদ্ধে জয়ী দুর্যোধনকে নির্বাসন দিতে বলছেন ধৃতরাষ্ট্রকে। গান্ধারী বলছেন কাজটা করা কঠিন, তাই গান্ধারী বলছেন দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। এটাই এমপ্যাথি। আমাদের বিচারের বাণী, আমাদের সমাজের আইন, রাষ্ট্রের আইন, সমাজের মনন, সব কিছুর মধ্যে এই সহমর্মিতা থাকুক।
উত্তরণের মন্ত্র নিহিত থাকুক, এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি।